সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজধানী টিভির শিক্ষা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান এডুটকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন, এডুটকে আমরা শিক্ষা সেক্টরের বিভিন্ন সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি কারিগরি শিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে। আপনারা জানেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে। গত 8 বছরে এটা প্রায় দ্বিগুণ হতে চলেছে। আমরা আজকে এই কারিগরি শিক্ষার সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিরেক্টর কারিকুলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ারুল কবিরকে। জনাব কবির, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও আলোচনায় উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজিলুত তাসনুবা। তাসনুবা, আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা প্রথমে যেতে চাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ারুল কবিরের কাছে। আমাদের এই যে কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকজন বের হচ্ছেন, তারা কেন শ্রমবাজারে ঢুকতে পারছেন না বা প্রত্যাশিত মাত্রায় চাকরি পাচ্ছেন না বলে আপনার মনে হয়? আসলে ঢুকতে পাচ্ছেন না, এটা এরকমভাবে বললে হবে না। বলতে এরকম বলা দরকার যে সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় যারা লেখাপড়া করে তাদের এক্সপেকটেশন থাকে যে তারা বেশি চাকরি পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে চাকরি বেশি পাচ্ছে ঠিকই, কিন্তু প্রত্যাশার চেয়ে কম পাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তির মাত্র 5% বেকার আমাদের এই পরিসংখ্যান অনুযায়ী। অপরপক্ষে যে যারা নন টেকনিক্যাল, অকারিগরি যারা লেখাপড়া করছেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদের বেকারত্বের হার হচ্ছে 13.5 থেকে 16.5, এরকম, মোর দ্যান 13। এই যে পার্থক্য, এটা কিন্তু প্রায় 3 গুণ কারিগরি শিক্ষায় যে বেকারের হার সাধারণ শিক্ষায় বেশি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে কলেজগুলো, সেইখান থেকে পাশ করা বেকারের সংখ্যা বোধ হয় 28 ভাগের মতো। আর এর চেয়েও অনেক সময় বেশি হয়। ওই দিন একটা পরীক্ষা হলো আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে, 800 লোক নিয়োগ হয়েছে আর কি, ইতিমধ্যে হয়ে গিয়েছে। তার মধ্যে আমিও ছিলাম ওখানে ইনভিজিলেটর হিসাবে। তো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দেখলাম যে তাদের যে সিভি, এতে 82,000 মাস্টার ডিগ্রি পরীক্ষা দিয়েছে, 82,000। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো সবচেয়ে বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন এই মুহূর্তে 4 মিলিয়ন, প্রায় 40 লক্ষ শিক্ষার্থী শিক্ষা নিচ্ছে। এর মধ্যে তারা যখন পাশ করে তখন তাদের চাকরির পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং তা সবাই জানে। কিন্তু আমাদের যে অভিভাবক, তারা সবাই চায় যে কারিগরি শিক্ষাটাকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষা বা এরকম একটা মাইন্ড সেট আপ। এর জন্য তারা এদিকে না দিয়ে সে জানতেছে যে বেকার থাকবে, তবুও তারা বলে আমার ছেলেকে আমি অনার্স মাস্টার্স পড়াবো। এই যে মানুষের এই যে অবস্থাটা, এর থেকে আমরা উন্নয়নের অনেক চেষ্টা করছি, এখনও করে যাচ্ছি। গত বছর আমরা সারা দেশের সকল জেলাতে এই বিষয়ে প্রোগ্রাম করেছি, জনসচেতনতামূলক প্রোগ্রাম। তবুও আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমাদের সিটি ফিল আপ হয়নি। এখন কারিগরি শিক্ষায় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে সিট ফিল আপ হয়নি, প্রায় 6,000 মতো সিট ফাঁকা আছে এখনও। তো এই যে মাইন্ডসেটের যে ব্যাপারটা আপনি বললেন, তানজিলুত তাসনুবা, আপনার কাছে একটু জানতে চাইব, এই জনমনে এই যে ধারণাটা কারিগরি শিক্ষা হচ্ছে একটা দ্বিতীয় শ্রেণীর শিক্ষা, এইটা কেন, বা এই ধারণাটাকে পরিবর্তন করার জন্য আসলে কি করা যেতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি জাস্ট একটু বলি, যেটা যে ধারণাটা আসলে, এই ধারণাটা চলে এসেছে কারণ আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা বা যে মিডিয়ামগুলো আছে, আমরা আসলে খুব বেশি আমার কাছে মনে হয় যে সচেতনতা বোধটা, সেটা আসলে প্যারেন্টস লেভেল থেকে শুরু করে স্টুডেন্টদের ভিতরেও খুব কম, যে আসলে কারিগরি শিক্ষা কী। আমরা কিন্তু শিক্ষার যে বিভিন্ন ধারা আছে, আমরা সাধারণ শিক্ষার কথা জানি, আমরা মাদ্রাসা শিক্ষার কথা জানি, কারিগরি শিক্ষার কথা আমরা জানি, কিন্তু আসলে এই কারিগরি শিক্ষাটা কি, এটা পড়ে কি হবে, আমার সন্তান আসলে
কি করতে পারবে এটা পড়ে, এবং তার সমাজে আমরা তো খুব চিন্তা করি যে কে কতটুকু রিকগনিশন পেলো সম্মানের জায়গাটা থেকে, সে কি ধরনের চাকরি করছে, কি ধরনের কাজ করছে, সেই জায়গাটা থেকে আমরা চিন্তা করি। তো আমার মনে হয় যে এইখানে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের একটা ম্যাস অ্যাওয়ারনেস দরকার, যেটা এখনও নাই। অনেকভাবে চেষ্টা করা হচ্ছে, বিটিবি থেকে, ডিটি থেকে, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন থেকে অনেক ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়েছে, আইএলও সহযোগিতা করেছে এক ধরনের ক্যাম্পেইনে। সো নেশন ওয়াইড এরকম ক্যাম্পেইন আসলে একটা দুইটা না, এটা প্রতি বছরই থাকতে হবে, এবং এটা আসলে শুধুমাত্র এক পর্যায় থেকে না, আমি বলবো যে একদম ন্যাশনাল লেভেল থেকে শুরু করে একদম উপজেলা লেভেল পর্যন্ত বা ইভেন আরও ইউনিয়ন লেভেল পর্যন্ত গিয়ে আমাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে যে আসলে কারিগরি শিক্ষাটা কি। এটা মানে কারিগরি শিক্ষা তো আসলে আমি যদি বলি যে এটা কিন্তু খুবই টেকনিক্যাল, মানে এত টেকনিক্যাল এই বিষয়টা যে সাধারণ মানুষের বোধগম্য হয় না যে এগুলো কি আসলে। আমি যখন বলি যে একজন মেশিন অপারেটর হবে কারিগরি শিক্ষা থেকে বের হয়ে, একজন কম্পিউটার অপারেটর হবে বা গ্রাফিক ডিজাইনার হবে, তখন কিন্তু মানুষের মনে চিন্তা হয় যে এগুলো আবার কি। আমরা তো শুনেছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এই সব শুনেছি আমরা, কিন্তু এই বিষয়গুলো কি। তো এই বিষয়গুলো আসলে কি এবং এইটার জব প্রসপেক্টটা কি, সে ব্যবসাও করতে পারবে, চাকরিও করতে পারবে, কিন্তু তার যে কারিগরি দক্ষতা, এই জিনিসটা যত থাকবে একজনের ভিতরে, সেই মানুষটা আসলে তত সামনে এগিয়ে যেতে পারবে। এই বিষয়টার আসলে ধারণাটা খুবই কম, এবং তার জব প্রসপেক্টটা আসলে হ্যাঁ, আমরা আসলে কখনোই ইভেন সাধারণ শিক্ষার ক্ষেত্রেও আমাদের তো সাধারণ শিক্ষাতে এই সমস্যাটা আছে যে আমরা যা পড়ছি এবং যে কাজ করছি তার মধ্যে সমন্বয়ের খুব অভাব আছে, বা আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের এডুকেশনের যে লিঙ্কেজটা সেটার অভাব আছে। সুতরাং এই জায়গাগুলোতে আসলে অনেক কাজ করতে হবে, এবং শুধু আমি জাস্ট বলবো যে অভিভাবক এবং শিক্ষার্থী যারা তারা ছাড়াও ইন্ডাস্ট্রিগুলোকে আসলে অনেক সামনে এগিয়ে আসতে হবে। কারণ এই যে বিভিন্ন অকুপেশনে যারা যাবে, তারা তো আসলে ইন্ডাস্ট্রিগুলো থেকেই সেই ডিমান্ডগুলো আসবে, এবং সেটা আসলে ইন্ডাস্ট্রিকেও বোঝাতে হবে যে আপনার সন্তানকে একটা সাধারণ শিক্ষার পরিবর্তে যদি আপনি টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষায় দেন, তাহলে সে আসলে কিভাবে এগিয়ে যেতে পারে সামনে। এই বিষয়গুলো নিয়ে ব্যাপক প্রচারণা এবং সচেতনতা বোধ তৈরি করতে হবে ইন আ ভেরি টেকনিক্যাল ম্যানার। মানে যেহেতু জিনিসটা টেকনিক্যাল, আমাদেরকে ওভাবেই বোঝাতে হবে, আসলে টেকনিক্যালি বোঝাতে হবে। আমি ফিরবো ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ারুল কবিরের কাছে। আমরা শুনতে পাই এই যে সারা দেশব্যাপী যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রেও গুণগত মান আসলে অর্জন হচ্ছে না। যেই শিক্ষাটা প্রদান করা হচ্ছে থ্রু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সেই এখানে গুণগত মান অর্জন করার ক্ষেত্রে আসলে কি কি সমস্যা রয়েছে এবং সেইগুলো থেকে উত্তরণের উপায় কি হতে পারে? আসলে খুব জুৎসই প্রশ্ন করেছেন। এটা একটা খুব আমরা খুব হিমটিম খাচ্ছি এই বিষয়টা নিয়েই। আমাদের মান, সবচেয়ে বড় কাজ হচ্ছে মান নিয়ন্ত্রণ করা। কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। কোয়ান্টিটির চেয়ে আমরা মান নিয়ন্ত্রণ বেশি দরকার। বিগত সরকারের আমলে আমাদের উপর একটা প্রচণ্ড প্রেশার ছিল যে এই কারিগরি শিক্ষার হার বাড়াতে হবে। এটা বাড়াতে গিয়ে কি হয়েছে যে পলিটেকনিকগুলোতে সিট ছিল 50টি, এর মধ্যে ওখানে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে 200 হয়ে গেছে, 4 গুণ 4 টাইমস। আমরা কোয়ালিটি একদম না গিয়ে আমরা শুধু কোয়ান্টিটি দিকে জোর দিয়েছি। এটা করতে গিয়ে আজকে এই দশা, আমরা আস্তে আস্তে কোয়ালিটি নিচের দিকে যাচ্ছি। অবশ্য বিগত 1 বছর যাবৎ আমরা কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ডেভেলপমেন্টের জন্য যা দরকার আমরা প্রচণ্ড চেষ্টা করেছি। 11 মাস আগে জানুয়ারির দিকে প্রায় 3,500 শিক্ষক নিয়োগ হয়েছে। 3,500। আমাদের কারিগরি সেক্টরের শিক্ষক ছিল 18%, এটাকে এখন বেড়ে হয়েছে 54%-এর মতো গড়ে। এটা এই 18% শিক্ষক দিয়ে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে শুধু কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছে আমরা। এই যে সরকারের চাপ, কোনো চিন্তা ভাবনা ছাড়া এটা করা হয়েছে। আমাদের যে ল্যাবরেটরি, যেখানে মেইন কাজটা হবে, হাতে কলমে শিক্ষা হবে, সেখানে কোনো নতুন যন্ত্রপাতি আমরা ইনস্টল না করে, শিক্ষকদের প্রশিক্ষণ না দিয়ে, কোনো প্রশিক্ষণ হচ্ছে না। শুধু 18% শিক্ষক, এখন প্রশিক্ষণ দিলে শিক্ষক তো হয়ে যায় 10%। এজন্য প্রশিক্ষণ না দিয়ে যারা আছে তাদেরকে দিয়ে কোনো মতে শুধু কোয়ান্টিটি আমরা সার্টিফিকেট মানে কেমন দেওয়া যায়, সরকারের এরকম চাপ এরকম হয়েছে। এখন আমরা দৃঢ়প্রতিজ্ঞ, কোয়ালিটিবিহীন একটি ছেলে বের হবে না, এবং যারা বের হবে তারা অবশ্যই শ্রমবাজারে দেশে বিদেশে চাকরি পাবেই। তো চাকরি করাই তো কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য না। আমাদের শিক্ষার্থীরা আমরা গতকাল আমার এলুমনাই হলো ডুয়েটে, ওখানে বহু আমাদের শিক্ষার্থীরা, অনেক কোম্পানির মালিক অনেকেই, এবং উদ্যোক্তা, বহু উদ্যোক্তা হবে, 1-2 না, হাজার উদ্যোক্তা রয়ে গেছে এই শিক্ষা নিয়ে। এজন্য আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের শিক্ষক 50% বা তার চেয়ে একটু বেশি এখন হয়েছে, এটাকে বাড়িয়ে 100% শিক্ষক থাকতে হবে। মানে যেই পরিমাণ শিক্ষক দরকার তার 54 ভাগ আছে। 54 ভাগ সবগুলিতে নাই, মানে বেশিরভাগকে 54, মোর দ্যান 50 এখন আছে।
50% থাকলে কি 100% কোয়ালিটি সম্ভব? কখনো সম্ভব না। আমাদের আরও সমস্যা রয়ে গেছে যে আমাদের যে শিক্ষক যারা আসছেন এইবার বিসিএস থেকে যে 100 জন শিক্ষক নিয়োগ হলো, মনে হয় 190 জন হয়েছে, এর মধ্যে 1 বছরে 50 জন নাই। 50 জন আর এইটা অন্য যে কোনো ক্যাডারের চেয়ে মনে করতেছে কারিগরি, আচ্ছা না এটা দরকার নেই, অন্য যে কোনো ক্যাডারে চলে যাচ্ছে, শিক্ষা ক্যাডারে আসতে চাচ্ছে না। যেহেতু শিক্ষা ক্যাডার, এখানে শিক্ষা ক্যাডারটা মনে করা হয় যে লোয়েস্ট ক্যাডার। হ্যাঁ, সবাই যাবে প্রশাসন, পুলিশ, এই যেহেতু এই পারসেপশনের জায়গাটাও তো আসলে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যে কাজ করার অনেক সুযোগ। আমরা বলতেছি যে এই শিক্ষকদেরকে সারা দুনিয়াতে, শুধু বাংলাদেশ বাদে আর যত পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, সব দেশে একটা প্রাইভেট শিক্ষকের বেতন সাধারণ একজন এই কর্মচারীর চেয়ে কয়েক গুণ বেশি। আমাদের শিক্ষকদের মূল্যায়ন করা হচ্ছে না, যথাযোগ্য মূল্য পাচ্ছে না। এজন্য অবশ্যই এজন্যই তারা এতে থাকতে চাচ্ছে না। শিক্ষকতা পেশাকে সে মনে করতেছে তার চাকরির সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরির ক্যাডার। এটা আমি অনেক সাক্ষাৎকার নিয়েছি, সবারই মনে একই। আর একটু জানতে চাই আপনার কাছে এইটার আলোকে, যে যেই শিক্ষক আছেন এখন তাদের আসলে কোয়ালিটিটা কীরকম, মানে তারা কি যথাযথ মানসম্পন্ন, মানে কারিগরি শিক্ষা প্রদান করার জন্য যথাযথ মানসম্পন্ন শিক্ষা? পরীক্ষা নিয়োগের ভাইভা বোর্ডে ছিলাম পিচ্ছিতে, ওখানে আমি বললাম যে আমরা তো নিচ্ছি যে বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষিত লোকজন নিচ্ছি, তাদের পরীক্ষা এগুলো আসতেছে, কারিগরির ব্যবহারিক কোনো কিছু। আমি বললাম যে আমাদের যে সভাপতি মহোদয় ছিলেন আমাদের বোর্ডের, আমি বললাম যে স্যার এইভাবে আমরা যে হারে কারিগরি শিক্ষক কিন্তু কারিগরি কোনো পরীক্ষাই হচ্ছে না, কারণ তার থেকে একটু আসতেছে কারিগরি, ব্যবহারিক জিরো, ব্যবহারিক পরীক্ষা হচ্ছে না। আমি প্রস্তাব করলাম যে আমরা যদি ব্যবহারিক ইনক্লুড করি তাহলে আমাদের মান উন্নত হবে। যে ট্রেনিং করে নেবেন, আমরা এমনি 3 বছর লাগতেছে আমাদের, হয়তো আপনার কথা শুনলে 5 বছর লাগবে, আমাকে এই কথা জবাব দিলেন। আর আমরা কি বলবো, হচ্ছে এইভাবেই চলছে। আসলে এখানে একটা গদাই লস্করি কাজ কারবার, যে একজন শিক্ষক নিয়োগ হয়ে যাবে 1 বছর, তার কম সময় হওয়া দরকার। এটা 4 বছর আগে অ্যাডভার্টাইজ হয়েছে, সেটা শিক্ষক নিয়োগ হলো এই গত। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকেও আসলে অনেক এক্সপার্ট করতে হবে, অনেক দ্রুত সম্পন্ন করা দরকার। ধন্যবাদ। আমরা এখন একটু বিরতিতে যাব। শুধু দর্শক মণ্ডলী, ফিরছি বিরতির পরেই। শুধু দর্শক, বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের আলোচনায়। এবার আমি যেতে চাই তানজিলুত তাসনুভার কাছে। আমরা আলোচনায় শুনছিলাম যে দক্ষতা এবং শ্রমবাজারের মধ্যে একটা বিশাল পার্থক্য বা গ্যাপ রয়েছে। এই গ্যাপের কারণটা কি বলে আপনি মনে করেন, এবং সেই গ্যাপ পূরণের জন্য কি করা যেতে পারে? আচ্ছা, এই গ্যাপটার কারণটা প্রথমেই হচ্ছে, আমি যেটা বলবো যে আমাদের যতগুলো সেক্টরে, আমাদের যত ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে, আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমরা এমন কতবার, কোন বছরটাতে, আমি জানি না এই সংখ্যা কারোর কাছে আছে কিনা, আমরা একটা ডিম্যান্ড পেয়েছি ফ্রম দ্য সেক্টরস, ফ্রম দ্য ইন্ডাস্ট্রিজ, যে আমার এত মানুষ দরকার অ্যাজ আ মেশিন অপারেটর, আমার এতজন মানুষ দরকার একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে। সুতরাং ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ডিম্যান্ডটা, যেটা আমাদের ডিম্যান্ড তো আছে অবশ্যই, আমরা যেহেতু মানে জনশক্তি ছাড়া তো কাজ করছি না, আমাদের সেই ডিম্যান্ডটা আছে, কিন্তু সেই ডিম্যান্ডটা প্রপারলি ক্যাপচার করা হয় না। আমরা কিন্তু কোনো ইন্ডাস্ট্রি থেকে, মানে আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন সেক্টরের অ্যাসোসিয়েশন আছে, তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে তাদের শ্রমশক্তি দরকার, কিন্তু সেই কতটুকু দরকার, কোন ক্ষেত্রে দরকার, কী ধরনের যোগ্যতার দরকার, এটা আমাদের কোথাও আমাদের ফাইল করা নাই, আমরা জানিও না। সুতরাং এই জায়গায় একটা বড় গ্যাপ রয়ে গেছে। এখন আমাদের আবার সাপ্লাই আছে, কিন্তু যেটা উনি বলছিলেন যে আমার প্রচুর এনরোলমেন্ট হচ্ছে, বিভিন্ন অকুপেশনে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কি আমার আসলে এক ধরনের অকুপেশনে মানুষ দরকার, আমরা তৈরি করছি অন্য ধরনের অকুপেশনে। ফর এক্সাম্পল, আমার এখন কেয়ার গিভিংয়ে, কেয়ার সার্ভিসে আমার হয়তো বা পুরো বাংলাদেশে 5 লক্ষ লোক দরকার, কিন্তু আমার কেয়ার সেক্টরের, কেয়ার অকুপেশনটা আছে মাত্র কয়েকটা ইনস্টিটিউটে, বা সেখান থেকে আমার যে লোক তৈরি হচ্ছে সেটা দিয়ে আমি জানি যে মাত্র 500 লোক তৈরি হবে। সুতরাং এখানে একটা বড় গ্যাপ আছে।
তার মানে আমরা যেই ধরনের স্কিলড মানে দক্ষ শ্রমশক্তি প্রয়োজন সেটাকেই আমরা আসলে অ্যাড্রেস করতে পারছি না প্রথমত। দ্বিতীয়ত আমি বলবো যে আমাদের ইনফর্মালিটির সংখ্যা তো প্রচুর। আমরা জানি যে বাংলাদেশে মোর দেন 80% হচ্ছে আসলে আমাদের ইনফর্মাল ওয়ার্কার্স, এবং যে ফর্মাল খুবই কম, মানে 15 to 20% হচ্ছে ফর্মাল ইকোনমিতে। এখন যারা আমার আসলে দক্ষতা ভিত্তিক যেই কাজগুলো করেন তাদের মধ্যে অনেকেই আসলে দেখা যায় যে ইনফর্মাল সেক্টরে আছেন। তো সেখানে একটা বড় বিষয় চলে আসে যে ইনফর্মাল সেক্টরে যখন তারা যাচ্ছেন, যেটুকু দক্ষতা নিয়েই যাচ্ছেন বা যা দক্ষতাহীনভাবেই চলে যাচ্ছেন, সেইটা কিন্তু আমরা আসলে অ্যাড্রেস করতে পারছি না। সুতরাং ওইখানে একটা বড় অসমতা রয়েই যাচ্ছে। তারপরে আমি বলবো যে আমাদের আরেকটা যেই বিষয়টা যেখানে আমরা দেখছি যে আমাদের আসলে প্রচুর শুধু শুধু দেশের ভিতরে না, দেশের বাইরেও আমি বলবো যে দেশের বাইরেও কিন্তু আমাদের প্রচুর শ্রমিক যাচ্ছেন, তাই না? এবং বাংলাদেশ থেকে আসলে আমরা জানি যে খুব লো স্কিল ওয়ার্কাররা একদমই অদক্ষ শ্রমিকরা যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রেও আমি বলবো যে ওই যে আসলে কোন দেশে পাঠাচ্ছি, কি ধরনের কাজে পাঠাচ্ছি, সেই দেশগুলোর সাথে আমাদের নেগোসিয়েশনের অবস্থাটা কীরকম, এই বিষয়গুলো থাকে না বলেই আসলে আমাদের এই গ্যাপটা অনেক বড়, এই অসমতাটা আসলে অনেক বড়। তো সেই ক্ষেত্রে আসলে করণীয় বেশ কিছু ব্যাপার আছে। তার মানে আমাদের যে ট্রেনিং কার্যক্রমগুলো আছে এগুলো আসলে ডিমান্ড ড্রিভেন না। আমাদের ট্রেনিং কার্যক্রমগুলো আমি বলবো যে কিছু প্রজেক্ট স্পেসিফিক কার্যক্রম আছে যেটা ওই প্রজেক্ট সময় মানে এই জায়গাটাতে আমরা আসলে বাংলাদেশে আমি জানি না যে কতদিন আমরা এভাবে চলবো, যেটা হচ্ছে যে খুব আমরা বেশ ভালো ভালো কিছু ইনিশিয়েটিভ নেই, কিন্তু সেগুলো শুধুমাত্র প্রজেক্ট স্পেসিফিক থেকে যায়, প্রকল্প ভিত্তিক থেকে যায়। সেগুলো কখনোই আর বড় আকার বা যেটা আমরা বলি স্কেল সাস্টেইন করার, লং টার্ম সাস্টেইনেবিলিটির দিকে যায় না। এই কারণে দেখা যাচ্ছে যে যখন আমরা ওই প্রজেক্ট স্পেসিফিক দু একটা ভালো ইনিশিয়েটিভ নিচ্ছি, সেখানে আমরা ডিমান্ড অ্যানালিসিস করছি। ফর এক্সাম্পল, আমি এখন গাইবান্ধাতে ট্রেনিং করাবো, আমি ওই গাইবান্ধাতে গিয়ে দেখছি যে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট লিঙ্কেজ কীভাবে করা যায়, তাদের কী কী ডিমান্ড আছে। কিন্তু এই জিনিসটাই আসলে রেপ্লিকেট হওয়া দরকার সম্পূর্ণ দেশব্যাপী। এই রেপ্লিকেশনটা আমাদের হয় না। সুতরাং আমরা যেটা করি, আমাদের সাপ্লাই ডিমান্ডের মিসম্যাচটা রয়ে যায়। আমরা যেরকম মানুষ দরকার বা যেই ধরনের ট্রেনিং দরকার সেই ট্রেনিংগুলো আমরা দিতে পারি না। কোয়ালিটি ট্রেনিং হয় না আমি বলবো না, অনেক কোয়ালিটি ট্রেনিং হয়, কিন্তু সেগুলো খুব লিমিটেড স্কোপে হয়। আপনি যদি ঢালাওভাবে দেখেন তখন দেখবেন যে একই ইনস্টিটিউটে প্রকল্প ভিত্তিক ট্রেনিংগুলো খুব ভালো চলছে, প্রকল্পহীন যে ট্রেনিংগুলো চলে বা যেই এডুকেশনটা দেওয়া হয় সেটার অবস্থা খুবই দয়নীয় আছে। হ্যাঁ, ভালো চলছে টার্গেট ছাড়া না। সুতরাং আসলে এটা তো অবস্থাটা হওয়া উচিত না। অবস্থাটা হওয়া উচিত যে আমার আসলে ডিমান্ড কি আছে সেটা বুঝে আমি আমার প্রত্যেকটা ইনস্টিটিউটকে সেভাবে প্রিপেয়ার করব, এবং সেটা কোনো প্রকল্প ভিত্তিক কাজ হবে না। এটা কিন্তু একটা জাতীয় দায়িত্ববোধ থেকে এই জিনিসটা আসলে আমাদের। অনেক ধন্যবাদ তাসনুভা। আমরা আবার ফিরব ইঞ্জিনিয়ার আনোয়ারুল কবিরের কাছে। আমরা জানি যে আমাদের শ্রমবাজারের একটা বড় অংশ তারা কোনো প্রকার এডুকেশনে নাই, এমপ্লয়মেন্টে নাই, ট্রেনিংয়ে নাই, যেটাকে আমরা নিট বলি। তো আপনার কি মনে হয় যে এই যে একটা জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা কোনো কর্মক্ষেত্রে নাই, প্রশিক্ষণে নাই, শিক্ষায় নাই, এদেরকে আসলে আমরা কিভাবে ইনক্লুড করতে পারি আমাদের ট্রেনিংগুলোতে? আপনি হয়তো এই জায়গাটাও একটু আলোকপাত করতে পারেন যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা পাওয়ার কথা ছিল সেটা কেন আমরা পাচ্ছি না, বা পাওয়ার উপায়টা কি হতে পারে এখনও যদি সময় গিয়ে না থাকে? হ্যাঁ, এখনও একটু ডেমোগ্রাফিক এই বিষয় নিয়ে একটু বলি যে আমাদের ডিভিডেন্টের 15 বছর শেষ হয়ে গেছে, 15 ইয়ার্স অলরেডি পাস্ট হয়ে গিয়েছে। আমরা শুধু এই টাইমটার ভিতরে কোয়ান্টিটি বাড়িয়েছি, কোয়ালিটিতে নজর না দিয়ে বাড়িয়েছি। আমাদের এই মুহূর্তে যে কাজটা করা সবচেয়ে বেশি জরুরি, কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা। আমাদের আর সামনে 15 বছর আছে আমাদের ডিভিডেন্টের টাইম। বাংলাদেশে এখন 64% লোক কর্মক্ষম, যেটা সারা বিশ্বের কোনো দেশে নাই। আমরা এখন এরকম সুবিধার ভিতরে আছি। এই সুবিধা থাকবে 2040 সাল পর্যন্ত থাকবে। এরপরে আমরা আবার বলবো, এটাকে বলা হয়েছে বৃদ্ধ জাতি, আমরা বৃদ্ধ হয়ে যাব, বেশিরভাগ লোক কর্মক্ষম থাকবে না। আমরা যারা আছি সবাই এরকম কর্ম করতে পারবো না। এজন্য যখন সুযোগ আসে তখনই কাজে লাগাতে হয়। যেমন চীন, তার যখন ডিভিডেন্ড চলছিল তখন 12 বৎসরকাল তারা সাধারণ এডুকেশন একদম স্টপ করে দিয়েছিল। 12 বৎসর সমস্ত প্রতিষ্ঠানকে টেকনিক্যাল এডুকেশন দিয়েছে ওরা। 12 ইয়ার্স সাধারণ শিক্ষা বন্ধ, কারিগরি চালু ছিল। এই সময় হাই কোয়ালিটি এডুকেশন তারা তখন দিয়েছিল, যার ফলে চীন এখন সারা বিশ্বের মধ্যে 1 নম্বর অর্থনীতি। আমি যদি একটু তর্কের খাতিরে ধরেও নিই যে বাংলাদেশে এখন যেহেতু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কাল চলছে, আমরা কি চাইলেই এখন সাধারণ শিক্ষা বন্ধ করে দিয়ে কারিগরি শিক্ষায় চলে যেতে পারবো? বন্ধ করবো না, বন্ধ করতে চাচ্ছিও না। তবে একটা প্রস্তাবনা আমরা তো রেডি করছি যে যেহেতু 2030 সালে
শিক্ষার হার 30% করার কথা আমাদের ছিল, আগে একটা আমাদের প্ল্যান ছিল, কিন্তু এখন আমরা করতে পেরেছি মাত্র 15%। এই যে আমাদের সামনে আর মাত্র 4 বছর টাইম, 26, 27, 28, 29, 30, 5 বছর বলা যায় টোটাল হিসাব করলে, এই 5 ইয়ার্স, এই 5 বছরের মধ্যে কি 15% করা সম্ভব কিনা? সম্ভব না। খুবই কঠিন একটা কাজ। যেহেতু আমাদের প্ল্যান নাই, আমাদের সমস্যা হচ্ছে প্ল্যানিং নিয়ে। আমাদের টিভেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান করা হয়েছে, কিন্তু এনরোলমেন্ট বৃদ্ধির কোনো প্ল্যান নেই। টিভেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান, এটা সরকারি কর্তৃক স্বীকৃত এবং প্ল্যান হয়ে গেছে অলরেডি, সেটা প্ল্যানের কপি আমার কাছেও আছে, তাইলে দেখতে পারবেন যে এই প্ল্যানে যে বইটা করা হয়েছে, এই প্ল্যানের বইতে 30% নেওয়ার জন্য কী করতে হবে এই বিষয়ে কোনো প্রকার তথ্য নাই। যদি সাধারণ এডুকেশন যত প্রতিষ্ঠানগুলো আছে এর মধ্যে এই বছরের তথ্য মোতাবেক যে আমাদের 8 লক্ষ শিক্ষার্থী কমে গিয়েছে ফেল করার কারণে। যেহেতু আগে তো যেভাবে পাস দেওয়া হচ্ছিল, মানে আদেশ ছিল এরকম যে সবাই পরীক্ষা দিলেই পাস করতে হবে, কিন্তু আমরা এখন একটু উদ্যোগ নিয়েছি, একটু স্ট্রিক্ট হয়েছি, পুরোপুরি স্ট্রিক্ট হতে পারি নাই, আগের ধারা চলছে একটু, হয়তো বা আগামী বছর একদম ফুল স্ট্রিক্ট হব, তখন হয়তো বা এই পাশে আরও একটু কমতে পারে যদি ছাত্ররা ওইভাবে নিজেকে প্রস্তুত না করে। এজন্য আমাদের এখন যেহেতু হার বাড়াতে হবে কারিগরি শিক্ষার, এখনও কিন্তু যে সাধারণ শিক্ষার প্রতিষ্ঠানগুলো অনুমোদন দেওয়া হচ্ছে, শাখা বৃদ্ধি হচ্ছে, নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এভাবে যদি হয় তাহলে কোনো দিনই আমাদের হার 1% বাড়বে না, কোনো সুযোগই নাই, যেহেতু পরিকল্পনা এটা আমাদের নাই, যদি শুধু মুখে বলা হচ্ছে। এজন্য আমাদের এখনই সময় যে আমাদের যে কী করলে, এজন্য আমাদের যে 5ম শ্রেণীতে আমরা এখন কারিগরিতে 6 থেকে শুরু করেছি, 5 পাস করার পরে তাদেরকে ক্যারিয়ার প্ল্যানিং দেওয়া দিতে হবে। 5 পাস যে কত পার্সেন্ট লোক কে ক্যারিয়ার প্ল্যানিং অনুযায়ী তার অ্যাটিটিউড মোতাবেক 5-এর সিদ্ধান্ত নিতে হবে যে কে সাধারণ শিক্ষায় পড়বে, কে কারিগরিতে পড়বে। এই জায়গাটায় আমি একটু একটা সমালোচনার কথা বলি, সেটা হচ্ছে যে আমরা বিগত সময়ে দেখেছি এসএসসি ভক বা এইচএসসি ভক যে কোর্সগুলো ছিল, যে স্কুলগুলোতে আছে, সেই স্কুলগুলোতে হয়তো কোর্সগুলো আছে, স্টুডেন্টও আছে, কিন্তু যেই মানের শিক্ষক থাকার কথা ছিল, যেই মানের শিক্ষক সেখানে পাঠদান করার কথা ছিল, সেটা আমরা দেখিনি। তো এখন কি আপনার মনে হয় যে 5-এর পর থেকেই যেই পাথওয়ের কথা বলছেন, সেটা কি আসলে এনশিওর করা সম্ভব হবে? এখন কঠিন, তবু করতেই হবে, কোনো উপায় আমাদের সামনে যদি খোলা না, এটা করতেই হবে। এজন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সক্ষমতা বাড়াতেই হবে। এবং ধন্যবাদ। আমি এবার একটু তাসনুবার কাছে যেতে চাই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিটিইবি আছে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ডিটিই আছে, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, এর উপরে আবার একটা এনএসডিএ আছে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। তো আপনার কি মনে হয় এইখানে কি কোনো ধরনের ফ্র্যাগমেন্টেশন আছে, বা এদের আসলে কাজ করার ক্ষেত্রে কতটা কনসার্টেড ওয়েতে তারা কাজ করছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, এই ক্ষেত্রে অবশ্যই মানে যেই জিনিসটা হয়েছে যে আমাদের যেহেতু আমরা জানি এটা মানে বিটিবি অ্যাক্ট এবং এনএসডিএ অ্যাক্ট, এই দুইটা অ্যাক্টকে যদি দেখা হয়, দেখা যাবে যে আসলে কিছুটা ওভারল্যাপিং তো ছিল এই দুজনের কাজের ভিতরে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন আলোচনা সমালোচনা সব কিছুর পরে একটা ফাইন লাইন তৈরি করা হয়েছে যে আসলে বিটিইবি বা ডিটি যারা আছেন, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন এবং বোর্ড, তারা হচ্ছে গিয়ে এডুকেশন পার্টটা নিয়ে কাজ করবেন, যেটা কিনা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, এবং এনএসডিএ মূলত স্কিলস ট্রেনিং, স্কিলস ডেভেলপমেন্টটা নিয়ে কাজ করবেন। এবং আমি মনে করি আসলে অ্যাজ অ্যান অথরিটি, স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি হিসেবে তাদের আসলে কার্যক্রমটা আরও প্রসারিত হওয়া দরকার, আরও ব্যাপক হওয়া দরকার, ইন দ্য সেন্স যে আসলে স্কিলস ডেভেলপমেন্ট আমি যখন বলি সেটা তো কোনো একক মন্ত্রণালয়ের কাজ না, আমার বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন সেক্টরে আমার স্কিলসের প্রয়োজন হয়। প্রায় 22টা মন্ত্রণালয়, এই আরও বেশি, 36টার বেশি মন্ত্রণালয় আসলে এটার সাথে কোনো না কোনোভাবে লিঙ্কড। তো আসলে এনএসডি এর ক্ষেত্রে তারা অবশ্যই সার্টিফিকেশন দিচ্ছেন, তারা আপনার করছেন, ইনস্টিটিউটগুলোকে যাচাই বাছাই করছেন, সব কিছু করছেন, সেটা ঠিক আছে, বাট সমন্বয়ের ক্ষেত্রে এনএসডি এর রোলটা কিন্তু অনেক বড়, এবং সেখানে আসলে যত বেশি সেই সমন্বয়টা তারা সাধন করার চেষ্টা করবেন ইন আ ওয়ে যে ইভেন উইথ দ্য ইন্ডাস্ট্রি, কারণ টিভেট হয়তো বা বোর্ড বা অধিদপ্তরে যারা আছেন তারা কারিকুলাম তৈরি করছেন, পড়াচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু এনএসডির একটা বড় রোল কিন্তু একই সাথে ইন্ডাস্ট্রিগুলোকে এই জায়গাটায় আনা, ইন্ডাস্ট্রির সমন্বয়টা করা, এবং সেই সমন্বয়টার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ে এই ডিমান্ডগুলো দেয়া যে ইন্ডাস্ট্রির এই ডিমান্ড আছে, আপনারা এভাবে মানুষ প্রস্তুত করেন, এভাবে ট্রেনিং প্রস্তুত করেন। তো
তো সেই জায়গায় এনএসডি এর রোলটা অনেক বড়। আমি মনে করি যে এখানে যার যার যেমন বিটিবির অবশ্যই কিছু স্পেসিফিক ম্যান্ডেট আছে, সেই অনুযায়ী তারা কাজ করবেন, কিন্তু ইন আ ভেরি ব্রডার ম্যানার, যেহেতু তারা অথরিটি, তাদের আসলে ওই জায়গাটাতে আরও বেশি সমন্বিতভাবে কাজ করাটা। তো আমি এই জায়গাটাই একটু বলতে চাই, তাস্তমা ঠিকই বলেছে যে এখন যে রুলটা আছে বিটিবি অ্যাক্ট এবং এনএসডি অ্যাক্ট, বিটিবি অ্যাক্টে বলা আছে সনদ প্রদান করবে, আর এনএসডি অ্যাক্টে বলা আছে সনদ প্রদানের ব্যবস্থা করবে। এখানে একটু পার্থক্য রয়ে গেছে। ওরা সনদ প্রদান করাবে, যেমন ওরা আমাদের হোল্ড অথরিটি, ওরা আমরেলা, একটা আমরেলা প্রতিষ্ঠান যেটা আমাদের কোয়ালিটি এনশিওর করবে, দেখভাল করবে সব কিছু আমাদের ঠিকভাবে হচ্ছে কিনা, এটুকু তাদের কাজ ছিল। এবং তারা যে ডিমান্ড অ্যান্ড গ্যাপ অ্যানালাইসিসটা করে দেবে, যে আমার এই মুহূর্তে ওয়ার্ল্ড ডিমান্ড কী, ওয়ার্ল্ডে কোন টেকনোলজি এখন কী পরিমাণ দরকার, কোন দেশ কীরকম লোক চাচ্ছে। যেমন আমরা কিছুদিন আগে জাপান আসছে, জাপানের কোম্পানি, ওরা আমাদের 1.5 লক্ষ কৃষিবিদ নেবে, ডিপ্লোমা কৃষিবিদ। আমাদের তো কোনো সক্ষমতাই নাই, আমাদের প্রতি বছর 5,000 বের হয়, আমরা 1.5 লাখ 30 বছর লাগবে, দরকার আমার 2 বছরের ভিতরে আমরা দিতে পারবো? কোনোভাবেই পারবো না। এই জন্য এনএডি যে কাজটা ছিল সেই কাজটা ছেড়ে দিয়ে ওনারা এখন সার্টিফিকেট দিচ্ছে। তার মানে হচ্ছে যে মানে যে কাজ ওনাদের করার কথা ছিল সেই জায়গাটা আসলে ওনারা, তার মূল কাজটাই ছিল যে গ্লোবাল ডিমান্ড কি, ওই অনুযায়ী বিটিবিকে নির্দেশ দিবে, তারা একটা আমলা হিসাবে বিটিবির সঙ্গে কাজ করবে এবং ওনারা দেখবে যে কোয়ালিটি এনশিওর করা হচ্ছে কিনা সারা বিশ্বের যে ডিমান্ড। এখন এনএডিএ সার্টিফিকেট দিচ্ছে, ওই জন্য আমার কাছে লোক আসছিল, ছাত্র আসছে যে স্যার এই সার্টিফিকেট বিদেশ যেতে পারতেছি না, কারণ এনএডিএ মানুষ চিনতেছে না। যদি বোর্ডের সার্টিফিকেট সারা বিশ্ব চিনে, হ্যাঁ 1954 থেকে বোর্ড কাজ করছে, এনএডিএ সার্টিফিকেট নিয়ে যেতে পারছে না, আর এসে দুঃখ প্রকাশ করছে। আমাদের এই যে যে টাইমটা এখন রানিং, যে ডেমোগ্রাফি ডিমান্ড সুবিধা নিতে হলে তো বিটিবিকে ব্যাপক হারে ঝাঁপিয়ে পড়তে হবে, এনএডিএকে বলতে হবে যে কি ডিমান্ড আছে পৃথিবীতে, ওই অনুযায়ী আমরা বিদেশে লোক পাঠাবো। আমাদের রিমিটেন্স ছাড়া ডেভেলপমেন্ট সম্ভব না। তো এই জায়গাটায় আমি যদি বলি যে এই বিটিবি এবং এনএসডিএ, ডিটি, এদের এই সমন্বয়ের জায়গাটাকে আরও সুসংহত করা দরকার। আমরা একটু জানতে চাইব যে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল নামে যে একটা মেকানিজম ছিল, এইটার অবস্থাটা এখন আসলে কি? এটা অবস্থা একটু এখন দুর্বল আসলে। এনএসডিএ কাজ করছে, বিটিবি আগে 14টা মানে স্কিলস তৈরি করেছিল আইএসসি, এখন এটা খুব একটা কাজ করতেছে না, কারণ এটার কার্যক্রম স্ট্রং করা দরকার, এনএসডিএই পারে সেটাকে স্ট্রং করতে। তো সেই এনএসডিএ যেটা বললেন উনি, যে এনএসডিএই পারে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলগুলোকে সুসংহত করার জন্য, এই ব্যাপারে আপনার কি মত? এখানে আসলে এটার সাথে চলে আসে আসলে খুব ওতপ্রোতভাবে জড়িত যে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্টটা কেমন হবে। হ্যাঁ, তো ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে, যেমন ফার্মাসিউটিক্যালস আছে, মিডিয়া সবচেয়ে নতুনটা হয়েছে, লেদার আছে, এই সেক্টর ধরে ধরে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলগুলো হয়। এখন আপনি দেখেন এই ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলগুলো আমাদের তো দেশে আমরা দেখি যে বিজিএমইএ অ্যান্ড বিকেএমই, এই দুইটা কিন্তু খুব শক্তিশালী অ্যাসোসিয়েশন, কারণ তারা নিজেদের সক্ষমতাটাকে ওইভাবে বাড়িয়েছে। হ্যাঁ, এখন আমার লেদারে যে আইএসসি আছে, আমার তো লেদারের অ্যাসোসিয়েশনও আছে, তাহলে এই অ্যাসোসিয়েশনটাই কিন্তু আইএসসি এবং অ্যাসোসিয়েশন খুবই ওতপ্রোতভাবে কাজ করা দরকার, যে আচ্ছা ঠিক আছে, আমার তাহলে লেদার সেক্টরে যেটা বললাম যে আমার ওই ডিমান্ডটা কত, আমার এই যে ডিমান্ডটা তো এনএসডিএই পারে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সাথে তাদের কাজটাই এটা, যে আসলে তারা সেই ডিমান্ডটা বের করে আনবে যে আমার কোন সেক্টরে কত মানুষের প্রয়োজন কোন বছরে, এবং শুধু এক বছরে না, আমি আসলে আমার ফোরকাস্টিংটা থাকতে হবে আগামী 5 বছর 10 বছরে কোথায় যাচ্ছে সেক্টর, এটা থাকতে হবে, এবং সেখানে আমার কি ধরনের মানুষ দরকার, কি পরিমাণ মানুষ দরকার, তাহলে আমি তাদেরকে কিভাবে তৈরি করব, মানে ওই ভিশনটা থেকেই আসলে আমাদেরকে শুরু করতে হতো। আমরা তো ওটা করছি না, আমরা এনএসডি এর ওরা দিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে, এটা তো মানে কোনো কাজের মধ্যেই পড়ে না, যেহেতু সার্টিফিকেট ব্যবস্থা করবে, সনদ প্রদানের ব্যবস্থা করবে, বিটিবি সার্টিফিকেট দিবে, সনদ প্রদান স্পষ্ট আইনে লেখা আছে, কিন্তু এই যে কাজের একটু অমিল, এর জন্যই সমস্যা হচ্ছে আমাদের। যদি আমাদের ডিমান্ড দেওয়া দিত যে সারা বিশ্বে এখন আমাদের আরব আমিরাতে 10,000 এই স্কিলের লোক লাগবে, আমরা ট্রেনিং দেওয়া দিতাম, এটা হয়ে যেত। তার মানে এই দুইটা অর্গানাইজেশনের সাথে, অথরিটির সাথে আসলে সমন্বিতভাবে আসলে কাজটা হওয়া দরকার। এই মুহূর্তে সমন্বয় সবচেয়ে জরুরি, কারণ সময় খুব লিমিটেড, 15 বছরের মধ্যে আমাদের ডিবেটের সুবিধা নিতেই হবে, এরপর আমরা শেষ, আমার বৃদ্ধ জাতি। ধন্যবাদ, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং পুরো আলোচনাটাকে চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম বাংলাদেশে কারিগরি শিক্ষার বিদ্যমান সমস্যা এবং তার সম্ভাব্য উত্তরণের উপায় বা সমাধানের উপায় নিয়ে। আমরা
পরবর্তী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব শিক্ষা সেক্টরের নতুন কোনো সমস্যা নিয়ে। ভালো থাকবেন, রাজধানী টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।